আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বাজারে নিত্যপণ্যের যোগানে ঘাটতি নেই জানালেন বাণিজ্যমন্ত্রী। চট্টগ্রামে দ্রুতই শুরু হবে বাণিজ্যিক রাজধানীর কার্যক্রম, আশাবাদ অর্থমন্ত্রী। পোর্টের কার্যক্রমকে আরো উন্নততর করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারের মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। যশোরের শার্শায় দুর্বৃত্তদের হাতে পল্লী চিকিৎসক। এখানটাও 3 বছর ধরে চলতেছে। আমরা খুব গাড়ি ঘোড়া চালাতে খুব কষ্ট হয়। ধান বন নিয়ে বোঝা বইতে হইতে অ্যাক্সিডেন্ট করে মানুষ, বিভিন্ন ধরনের কষ্ট। জুনের ভিতরে আমরা আশা করতেছি শেষ হবে। ঠিকাদারের মেশিন টেশিন সব আছে ওখানে। নিত্যপণ্যের যে পরিমাণ সরবরাহ আছে তা বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথম নিজ এলাকা পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, গত 5 মাস দেশের রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল, সেখান থেকে উত্তরণী আগামী চ্যালেঞ্জ। আব্দুল মুক্তাদির জানান, রপ্তানি বাণিজ্য এখনও একটি পণ্যের উপর নির্ভরশীল। অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি খাতে নতুন পণ্য সংযোজনের কোনো বিকল্প নেই মনে করেন বাণিজ্যমন্ত্রী। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারের মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সুতরাং এটির জন্য কোনো শঙ্কার কারণ নাই। গত 4-5 মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানি প্রবৃত্তি ঋণাত্মক। আর আমাদের রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটের। এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। নিত্যপণ্যের দর কেমন দেখছেন রংপুরে ক্রেতা বিক্রেতারা, কে কি বলছেন? দেবাশিস, নিত্যপণ্যের এই রমজান উপলক্ষে আপনি জানেন যে একটা দাম বৃদ্ধির একটা প্রবণতা থাকে এবং তখন সেখানে সব পক্ষ থেকে বলা হয় যে চাহিদাটা বেড়ে যায় এবং আমদানিটা কম হয়, সে কারণে আসলে দামটা একটু বেড়ে যায়। আমরা যদি রংপুরের সিটি বাজার থেকে যুক্ত হয়েছি, আমি যদি আপনাকে আজকের এখানকার যদি কিছু পণ্যের যদি তথ্য আপনাকে দিতে পারি, সেটি হচ্ছে যে লেবু এখানে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা বা 70 টাকা দরে এবং সেটি হয়তো এই রমজানের আগে ছিল 30 থেকে 40 টাকা। খাসির গোশত 1100 টাকায় বিক্রি হচ্ছে, বেগুন 70 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে, আলু 16 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পেঁয়াজ 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, রসুন 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আদা 200 টাকা, ঢেঁড়স 200 টাকা, পটল 200 টাকা, গাজর 40 টাকা, শশা 80 থেকে 100 টাকা, রুই মাছ 320 থেকে 400 টাকা, আইর মাছ 1600 থেকে 1400 টাকা কেজি, পাঙ্গাস 170 টাকা, ইলিশ 2000 থেকে 2024 টাকা, সোনালী মুরগি 280 থেকে 300 টাকা, ব্রয়লার মুরগি 210 থেকে 190 থেকে 210 টাকা, দেশি মুরগি 600 থেকে 650 টাকা, হাঁস 700 থেকে 900 টাকা। এটি আরেকটি বিষয় আপনাকে বলি যে আমরা যে দোকানিদের সাথে কথা বলেছি, তারা যেটা মোটা দাগে বলবার চেষ্টা করেছেন যে রংপুরে শুধু যে ভোজ্য যে তেল আছে, এই তেলের যে সংকটটি আছে, এই তেলের সংকট ছাড়া অন্যান্য সব জিনিসই কিন্তু মোটামুটি ঠিক আছে। আমি আপনাকে তেলের তথ্য যদি দিয়ে দেই, সেটি হচ্ছে যে তেল যেমন 192 টাকা, তো প্রত্যেকটা কোম্পানি থেকে 1 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটি দেখা যাচ্ছে যে, এবং যারা দোকানি আছেন তারা বলছেন যে তেল কোম্পানিগুলো থেকে দেয়া হচ্ছে না। এর বাইরে বুট বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে, 100 টাকা কেজিতে চিনি, পোলাও এবং চিনি গুঁড়া। আমি আপনাকে একটি তথ্য দিই যে গেল 3 মাসের ব্যবধানে যে চিনি যে গুঁড়া যে পোলাওয়ের চালগুলো আছে সেগুলোতে 35 টাকা বেড়েছে এবং 10 দিনের ব্যবধানে এই 25 টাকার মধ্যে 10 টাকা বেড়েছে শুধু 10 দিনের ব্যবধানে, অর্থাৎ 135 থেকে 140 টাকা পর্যন্ত যে চিনি গুঁড়ার যে পোলাওগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে। এই তথ্যটি আবারও দিতে চাই যে 3 মাসের ব্যবধানে 1 কেজি পোলাওয়ের চালে, চিনি গুঁড়ার চালে 125 টাকা বেড়েছে। এর মধ্যে শুধু 10 দিনে বেড়েছে 10 টাকা। অর্থাৎ বাজার মনিটরিং করবার যে দাবি উঠেছে, রংপুরের যে তথ্যটি দিতে চাই যে শুধু লেবু হয়তো 30 টাকা, অর্থাৎ অর্ধেকেরও বেশি বেড়েছে, 30 টাকা থেকে 60 টাকা বা 70 টাকা হয়েছে। আর অন্যান্য সব বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আছে। ক্রেতা বিক্রেতাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তেলের যে সংকট বিরাজ করছে, সেই তেলের সরবরাহটি বাড়িয়ে দিতে হবে এবং কি কারণে পোলাওয়ের চালটার দামটা বাড়লো এটি দেখা দরকার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমদানির সাথে যেহেতু নির্ভর করতেছে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে এবং আমদানি কমার কারণে বা সেই অনুযায়ী আমদানি না হওয়ার কারণে এই পণ্যগুলোর দাম বেড়েছে। তবুও তারা বাজার মনিটরিং করবার দাবি করছেন।
চট্টগ্রামে দ্রুতই শুরু করা হবে বাণিজ্যিক রাজধানী কার্যক্রম, এমন আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে যান তিনি। বিমানবন্দরে নামার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চট্টগ্রামে বিনিয়োগ বাড়াতে হবে, সেই সাথে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে হবে। উন্নয়নের নানা পরিকল্পনা রয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন। এখানে বিনিয়োগ অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদেরকে যেতে হবে। পোর্টের কার্যক্রমকে আরো উন্নততর করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। ভূমি মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাজ হবে জনগণের ভাগ্য উন্নয়নে। কথা বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী সার্কিট হাউসে এক মত বিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। পত্রপত্রিকায় ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতির রিপোর্ট দেখেছেন উল্লেখ করে বলেন, অতীতের সেই দুরবস্থায় ফেরার প্রশ্নই আসে না। এখন থেকে মন্ত্রণালয় পরিচালিত হবে সততা ও নিষ্ঠার সাথে। সভায় রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সততা এবং কঠোর পরিশ্রম জনগণের ভাগ্যের পরিবর্তন এবং সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সবাই কাজ করছি। গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। ভোর রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাত পরিচয়ে 2 ব্যক্তিকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলমান, জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। 2 জন অজ্ঞাতনামা ছিনতাইকালে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিয়ে পদ্ম মুজাহিদপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাদেরকে ধরে হাতে নাতে ওখানে ধরে গণপিটুনি দেয়। এর ফলে ওখানে ঘটনাস্থলেই 2 জন ছিনতাইকারী মারা যায়। যশোরের শার্শায় এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়িপোতা গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তারাবি নামাজ শেষে বাসায় ফিরছিলেন আল আমিন। বাড়িপোতা গ্রামে পৌঁছালে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে আল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কারা কী কারণে আল আমিনকে হত্যা করেছে সে সম্পর্কে এখনও নিশ্চিত নয় আইনশৃঙ্খলা বাহিনী।